বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতি অব্যাহত, আবার টার্গেট হিন্দু, ফের মন্দিরে লুটপাট। চট্টগ্রামে এই যে দেখছেন আপনারা চৌধুরীহাট ফতেহাবাদ এলাকার 3টি মন্দিরে লুটপাট চালানো হয়েছে। বিগ্রহের গয়না ও প্রণামীর বাক্স লুট করা হয়েছে। শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম, শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্যনারায়ণ মন্দিরে লুটপাট চালানো হয়। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে এমনই খবর। এমনকি মন্দিরের পাশাপাশি হিন্দুদের বাড়ি বেছে বেছে ভাঙচুরের চেষ্টা পর্যন্ত করা হয়েছে। এটাও শুনলাম কি কাল কি পরশু দিন আগে এক কালী মন্দিরে হামলা করে ওখানের জিনিসপত্র লুটপাট হয়েছে। এই ধরনের খবর আমরা রোজ প্রায় শুনছি বাংলাদেশ থেকে। এটা নিত্য লীলা বলতে পারি বাংলাদেশে হয়ে গেছে। হিন্দু হওয়া, মাইনরিটি হওয়া এটা অপরাধ হয়ে গেছে। আর মনে হচ্ছে এটাই ধর্ম দেখেই অ্যাটাক করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা, মন্দিরে হামলার ঘটনা, আর সেই ছবিতে কিন্তু কোনো পরিবর্তন নেই। কারণ যে খবর আসছে, ফের মন্দিরে লুটপাট চালানো হয়েছে। চট্টগ্রামের চৌধুরীহাট ফতেহাবাদ এলাকায় যে 3টি মন্দির রয়েছে সেখানে পরপর লুটপাট চালানো হয়, এমনকি বিগ্রহের গয়না এবং প্রণামীর বাক্স লুট করা হয়েছে। আমাদেরও কিন্তু সহ্যের একটা সীমা আছে। আমাদের দেব দেবীকে সেখানে গিয়ে তাকে আঘাত করবে, তাকে ভ্যান্ডালাইজ করবে, আর আমরা একেবারে মানে খোঁজা চুপ করে বসে থাকবো, আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। কারণটা হিন্দু হোক কিংবা মুসলমানের যে কোনো প্লেস অফ ওয়ার্শিপ সেখানেই হোক না কেন, সেখানে হিন্দুরাও যদি ভ্যান্ডালাইজ করে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব, এবং তীব্র প্রতিবাদ করছি। যেই আমাদের দেবদেবীদের যেভাবে তারা মানে অপমান করছে, আমি বলবো যে এটা অপমান। আমার কেন্দ্রীয় সরকারের কাছে, আপনার কাছে আবেদন, যারাই রয়েছেন, আর কতদিন এগুলোকে সহ্য করতে হবে? কতদিন আমরা দেখবো যে আমাদের দেবদেবী এইভাবে তাকে আঘাত করা হচ্ছে? আমরা কি এইভাবেই দেখবো না? আমরা কোনো ফর্ম একটা কোনো স্টেপ নিতে হবে। সেই জায়গাটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে। আমরা বারবার কেন এই চুপচাপ বসে থাকবো? এবার আপনাদের দেখাবো বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সঙ্গে কিভাবে সমস্ত যোগসূত্র রচনা করে একেবারে ভারতীয় পাসপোর্ট হাতে তুলে দেওয়া হতো। প্রথমে আলাপ করা, তারপর তাদের জন্য জাল নথিপত্র বানানো, সব শেষে আসল ভারতীয় পাসপোর্ট তাদেরকে দিয়ে দেওয়া। কিভাবে চলতো এই ভয়ঙ্কর চক্র, সেই দলে কারা কারা ছিলেন, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য মিলল পুলিশ সূত্রে। বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, সেই জাল নথিপত্র দিয়ে একে একে ভোটার কার্ড, আধার কার্ড, আর সবশেষে একেবারে হাতে চলে আসতো ভারতের আসল পাসপোর্ট। সীমান্তের ওপারে যখন অশান্ত বাংলাদেশ, তখন এপারে সামনে চলে এসেছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের বড় জাল। একে একে ধরা পড়েছে 9 জন, যার মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসের কর্মী যেমন আছেন, তেমনি আছেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরও। কিন্তু বছরের পর বছর ধরে কিভাবে চলছিল এই পাসপোর্ট জালিয়াতি, কিভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যেত ভারতীয় পাসপোর্ট, তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। প্রথম ধাপে অনুপ্রবেশকারী বাংলাদেশের নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন ধৃত সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস এবং মুক্তার আলম। দ্বিতীয় ধাপে তৈরি করা হতো ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত করার জন্য জাল নথিপত্র ও পরিচয়পত্র। এই কাজের জন্য যে টিম তৈরি হয়েছিল তার মধ্যে সমরেশ, রিপন ছাড়াও ছিলেন মুক্তার আলম, ধীরেন ঘোষরা। তাদেরকে সাহায্য করার জন্য রীতিমতো অফিস খুলে বসেছিলেন ধৃত মনোজ গুপ্ত, তার সহকর্মী দীপঙ্কর দাস, যাদের অফিসে বিভিন্ন প্রিন্টের কাজ হতো বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই সেই সমস্ত জাল নথি চলে যেত বসিরহাট পোস্ট অফিসে তারকনাথ সেনের কাছে, যিনি আবার সেখানকার পাসপোর্ট সেবা কেন্দ্রের ইনচার্জ। বসিরহাট পোস্ট অফিসেই রয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র, কিন্তু পাসপোর্টের আবেদন জেলায় জমা পড়লেও যাবতীয় নথির ঠিকানা থাকতো একই পিনকোডের, কলকাতা 7,94,000, যেটি হচ্ছে পঞ্চশায়র এলাকার। সেই সব জাল নথিপত্র রিজিওনাল পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিতেন তারকনাথ। নিয়ম অনুযায়ী ঠিকানার ওপর ভিত্তি করে রিজিওনাল পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাতো কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে, যেখানে দীর্ঘদিন ভেরিফাইং অফিসারের পদে ছিলেন আব্দুল হাই। 2023 সালে অবসর নিয়েছিলেন তিনি। সম্প্রতি তাকেও গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট ইস্যু করে কেন্দ্রীয় সংস্থা, তার ভেরিফিকেশন ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে এবং নানান ডকুমেন্টস, তার মধ্যে রাজ্য সরকারের যারা অংশীদার, প্রশাসনে যারা যুক্ত তারা, এবং তাতে রেড চার্ট করে দেওয়া আছে
পাসপোর্ট অফিসে কাজটা করাবার জন্য এত টাকা, জন্ম সার্টিফিকেটের জন্য এত টাকা, এফিডেভিটের জন্য এত টাকা। ফলে কেন্দ্রীয় সরকারের কর্মী হোক আর রাজ্য সরকারের কর্মী হোক, কেন্দ্রীয় প্রশাসন হোক আর রাজ্য প্রশাসন হোক, দায় কেউ অস্বীকার করতে পারে না। ভেরিফিকেশনের পর পুলিশের তরফে আবার রিপোর্ট পাঠানো হতো রিজিওনাল পাসপোর্ট অফিসে। সব ঠিকঠাক থাকলে পাসপোর্ট ইস্যু করতো আরপিও, আর স্বাভাবিকভাবেই সেই সমস্ত জাল নথির ভিত্তিতে তৈরি হওয়া আসল পাসপোর্ট চলে যেত নির্দিষ্ট পঞ্চশায়রের পোস্ট অফিসে, যেখানকার প্রাক্তন পোস্টম্যান দীপক মণ্ডলকেও গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের দাবি, পঞ্চশায়রের পোস্ট অফিস থেকে সেই পাসপোর্ট সমরেশ বিশ্বাসদের মাধ্যমে পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে হাতে। যে সরকার সরাসরি রোহিঙ্গাদের আহ্বান জানায়, যে সরকারের মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা এপার বাংলা এক, দিবে আর নিবে মিলাবে মিলিবে, যেখানে তাদের দলের নেতা প্রকাশ্যে আপনাদের সাংবাদিকদের সামনে কর্মীদের উদ্দেশ্যে বলতে পারেন একজন বাংলাদেশের নাম যেন বাইরে না থাকে, সবাইকে ভোটার লিস্টে তুলে দাও, তো সেখানে তো এ ধরনের কাজ হবেই। এই দোষীদের চিহ্নিত করছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। ফাইনাল পাসপোর্ট ইস্যুইং অথরিটি কিন্তু আরপিও, রিজিয়নাল পাসপোর্ট অফিস বা রিজিয়নাল পাসপোর্ট অফিসার, তারা কিন্তু কেউ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দপ্তরের আধিকারিক বা অফিসার নয়। এই সমস্তটা কিন্তু ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরের অধীনস্থ। সুতরাং ফাইনালি যেখানে যখন পাসপোর্ট ইলিগালি ইস্যু হয়েছে, তার সমস্ত দায় বা দায়ভার কিন্তু কেন্দ্রের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরের। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রায় 1.5 বছর আগে অবসর নিয়েছেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তারপর গত বছর অগস্ট সেপ্টেম্বরেও কিভাবে ভুয়ো নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হলো? তাহলে কি সর্ষের মধ্যে আরো ভূত লুকিয়ে আছে? পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।